আমি অনেক জায়গায় বলেছি যে এটা পর্বতের মুশিক প্রসব নয়, পর্বতের মশক প্রসব, এবং সেটিকে টিকিয়ে রাখার জন্যই যে পুরনো বন্দোবস্তের নয়া মোড়ককে টিকিয়ে রাখার জন্যই তো নির্বাচন বিলম্বিত হচ্ছে। আসলে আমাদের দেশের বর্তমান প্রেস সচিব তো আসলে একটা অভিনব ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব অনেক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে, এবং প্রায়শই তিনি কথা বলেন যেটি তার এখতিয়ারের মধ্যে নাই সেটিও বলেন, যেটি তার এখতিয়ারের মধ্যে আছেন সেটিও বলেন। তো নির্বাচন নিয়ে আমরা যা শুনতে পাচ্ছি যে নির্বাচন বাংলাদেশে এখন একটা কবে হবে এটি একটি সোনার হরিণের মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যত কিছুই হোক না কেন নির্বাচন হবে, এটা তো নতুন কোনো কথা না। যথাসময়ে নির্বাচন হবে, যদি সব কিছু ঠিক থাকে নির্বাচন হবে। এই সমস্ত কথাবার্তা নাথিং নিউ। প্রবলেম হলো আমাদের দেশের পরিস্থিতিটা কোন জায়গায় আছে। অর্থাৎ একটা 16 বছরের যে সংগ্রাম, ভোটাধিকারের যে সংগ্রাম, সেই সংগ্রাম শেষে যে মানুষ, যে জনগণ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করার স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন অধরাই রয়ে গেছে। ফলে আজকে দেখেন একটা তুমুল হট্টগোলের মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকটা শেষ হলো। এটা আমি অনেক জায়গায় বলেছি যে এটা পর্বতের মুশিক প্রসব নয়, পর্বতের মশক প্রসব। হ্যাঁ, তো এই যে পর্বতের মশক প্রসব আমরা দেখলাম, এবং এর মধ্য দিয়ে প্রকৃত অর্থে কোনো জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হলো না। ফলে যখন কোনো রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যখন জাতীয় ঐকমত্য থাকে না, সঙ্গত কারণেই দেশ এটি একটি দুর্বল রাজনৈতিক অবস্থার পরিচয় বহন করে। এবং যে সমস্ত দেশে দুর্বল রাজনৈতিক অবস্থা হয়, যে সমস্ত দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে, যে সমস্ত দেশে আপনার অর্থনৈতিক অবস্থা পর্যুদস্ত হয়, সে সমস্ত দেশে এক অরাজক এবং অনিশ্চয়তার পরিস্থিতি বিরাজ করে। এবং সে কারণেই যে আপনি বললেন আগামী কয়েকটা দিনে আমার দেশে অনেক কিছুই ঘটে যেতে পারে। মানুষের মনে রেড অ্যালার্ট নিয়ে এক বিরাট আশঙ্কা, কি হতে পারে? আমরা কি আবার সেই সিপাহী জনতার অভ্যুত্থানের যুগে ফেরত যাচ্ছি? দেশে কি আবারও সিপাহী জনতার অভ্যুত্থান জাতীয় কোনো কিছু হবে, নাকি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে দেশের গণতান্ত্রিক উত্তরণটি ঘটবে? একটি অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচিত বৈধ আইনগত গণতান্ত্রিক সরকারের হাতে দেশের ক্ষমতা হস্তান্তর করবে। এই প্রশ্নের দোলাচল কিন্তু চলছে। এবং ঠিক এই সময়ে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারক পর্যায়ের বা খুব বন্ধুস্থানীয় একজন, বাংলাদেশের একটি নামকরা গবেষণা সংস্থা সিপিডির একজন সম্মানীয় ফেলো, তিনি বলেছেন এই গত পরশুদিন সম্ভবত, যে অন্তর্বর্তী সরকারের এক্সিট পলিসি নিয়ে ভাবার সময় চলে এসেছে। এ কথা এতদিন শোনা যায়নি, এখন কেন হঠাৎ করে? তাহলে এখন কেন শোনা যাচ্ছে? আমারও প্রশ্ন সেটাই, যে এক্সিট পলিসির কথা এখন শোনা তিনি শুরু করলেন, হয়তো আগামী দিনে আরো অনেকে বলা শুরু করবেন। আবার এদিকে রেড অ্যালার্ট, এদিকে আবার ইলেকশনও হয়ে যাবে। এই যে জগা খিচুড়ি অবস্থা, এখানে দশচক্রে ভগবান ভূতের মতো একটা অবস্থা আর কি। জনগণ এখানে দশচক্রে পড়ে জনগণের অবস্থা ত্রাহি ত্রাহি। আপনি দেখেন, হিউম্যান রাইট ওয়াচ নামে একটি বিখ্যাত মানবাধিকার প্রতিষ্ঠান রয়েছে। আমি সুপ্রিম কোর্টে নিয়মিত পেশাদার একজন আইনজীবী। আমি একজন আইনজীবীর অবস্থান থেকে যদি বলি যে আমাদের দেশে মানবাধিকার পরিস্থিতি একটা ভয়াবহ অবনতি হয়েছে, সেটা আমার কথা না। হিউম্যান রাইট ওয়াচের মতো প্রতিষ্ঠানের রিপোর্টকে ডোনাল্ড ট্রাম্পও হিসাব করে, ভারতের নরেন্দ্র মোদীও হিসাব করে, বা ইংল্যান্ডের জনাব স্টারমার তিনিও হিসাব করেন। তাহলে এরকম একটি সংস্থা যখন বলছে যে শেখ হাসিনার দেশত্যাগের 1 বছর পরেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি খুব প্রকটভাবে একটা ভয়াবহ সংকটময় অবস্থায় আছে, তখন ওয়ার্ল্ড ব্যাংক, IMF বাংলাদেশকে কেন টাকা দেবে? আজকে যখন ব্যবসায়ীরা একটি দেশের নামকরা দৈনিকের গোল টেবিল অনুষ্ঠানে বলছেন যে দেশের শিল্প খাত একবারে ভয়াবহ ঝুঁকির মধ্যে চলে গিয়েছে। আমি নিজে শ্রম ভবনে
আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরির ওয়ার্কারদের সলিডারিটি মিটিংয়ে গিয়েছি। সেখানে শত শত গার্মেন্টস ওয়ার্কার তারা বলছে যে 2 মাস যাবৎ তাদের কারখানা বন্ধ, তারা ঘর ভাড়া দিতে পারছেন না, তাদের বেতন নাই, তাদের দোকান বাকি, ইত্যাদি ইত্যাদি। মালিক পালিয়ে গিয়েছে। এবং এই যে আমার মনে পড়েছে উইনটেক্স গ্লোভস নামে একটি কোম্পানি, এরকম আরো বহু কোম্পানি আছে। একের পর এক যে গার্মেন্টস শিল্প নিয়ে আমরা গর্ব করি, সেই শিল্প যদি বন্ধ হয়ে যায়, কয়দিন আপনি আপনি এর আগে কিন্তু বলছিলেন যে সংস্কার কমিশনের সাথে রাজনৈতিক দলের বৈঠক, আসলে পুরাতন বন্দোবস্তেই কি থেকে গেল, না নতুন বন্দোবস্তের কোনো আভাস পেলেন? দেখেন, একটা রাজনীতিতে একটা কথা আছে, রাজনীতির ঘনীভূত প্রকাশ হলো অর্থনীতি। আবার উল্টা করে বললে অর্থনীতির ঘনীভূত প্রকাশ হলো রাজনীতি। এটা একে অপরের সাথে পরিপূরক। আমাদের দেশের যে বেসিক ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস, এটাকে আমরা অ্যাড্রেস করছি না। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি শেষ করি আপনাকে। এই জায়গাতে আপনি যেটা বলছেন যে ইলেকশনের যে কেন বিলম্বটা হচ্ছে, এখানে একটা লুটপাটের অর্থনীতি, যেটি আগে পুরনো বন্দোবস্ত বহাল ছিল, এখন সেই লুটপাটের অর্থনীতি ভিন্ন মোড়কে, চাঁদাবাজির মোড়কে, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, পদায়ন বাণিজ্য ইত্যাদির নামে আবার নতুন করে বহাল হয়েছে। এবং সেটিকে টিকিয়ে রাখার জন্যই, যে পুরনো বন্দোবস্তের নয়া মোড়ককে টিকিয়ে রাখার জন্যই তো নির্বাচন বিলম্বিত হচ্ছে। এছাড়া তো আর কোনো কারণ আমি দেখি না।